বলতে পারবেন বর্তমান সময়ে একজন অ্যাভারেজ বাংলাদেশির বাৎসরিক ইনকাম কত? সংখ্যাটা অ্যানুয়ালি প্রায় 3 লাখ, অর্থাৎ মান্থলি 25,000-এর মতো। এখন এই ব্যক্তি প্রায় 13.5 লাখ বছর সার্ভাইভ করতে পারবে যদি তার কাছে ইলন মাস্কের মতো অর্থ সম্পদ থাকে। তবে অন্যভাবে বলতে গেলে আপনি যদি আপনার ইনকামের অর্ধেকও সেভ করে কোনো একটি লকারে লক করতে শুরু করেন, তবে আপনার প্রায় 27 লাখ বছর লেগে যাবে ইলন মাস্কের মতো ওয়েলথ বানাতে। যাই হোক, এই তথ্যটি আমাদের এটাই বলছে, একজন সাধারণ মানুষের পক্ষে ইলন মাস্কের মতো অর্থ সম্পদ তৈরি করাটা প্রায় অসম্ভব। কিন্তু যদি আমরা কথা বলি 1 কোটির বিষয়ে, কেননা 1 কোটি ইনকাম করা তো একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব, রাইট? ওয়েল, চলুন এটারও হিসাব করে দেখি। যদি আপনি একজন অ্যাভারেজ ইঞ্জিনিয়ার হন যে বছরে 6 লাখ টাকা আর্ন করে, তবে আপনার প্রায় 16 বছর লেগে যাবে 1 কোটি টাকা ইনকাম করতে। আর এখানে তো আমরা খাবার, চিকিৎসা এবং পোশাকের খরচটা পর্যন্তও ধরিনি। তাই যদি আপনি দাঁতে দাঁত চেপে মাসের সমস্ত খরচ মেটানোর পর 10%ও সেভ করেন, তবে আপনার 166 বছর লাগবে 1 কোটি টাকা জমাতে। এই হিসাবে একজন অ্যাভারেজ বাঙালি টিচারের 300 বছর লাগবে 1 কোটি টাকা জমাতে। একজন রেস্টুরেন্ট ওয়েটারের প্রায় 500 বছর লাগবে এই সংখ্যাটা পূরণ করতে। এখন আসল কথা হচ্ছে, আমি কেন আপনাদের এই ধনী গরিবের ইনকামের তফাতের গল্প শোনাচ্ছি। কারণটা হলো এটা বোঝানোর জন্য ব্যবসা এবং চাকরির মাঝে পার্থক্য ঠিক কতটা। বুঝলেন না? বুঝিয়ে বলছি। রিসার্চ অনুসারে পৃথিবীর সিংহভাগ ধনী ব্যক্তি বিজনেসের সাথে জড়িত, আর পৃথিবীর সিংহভাগ মিডল ক্লাস চাকরির সাথে জড়িত। যারা বেতন কম বেশি নামক চাকরি করছে কেবলমাত্র ওই ধনী ব্যক্তিদের, বিজনেসম্যানদের আরো ধনী করার জন্য। কথাটা একটু বাজে শোনালেও এটাই সত্যি। আর এর জন্যই পৃথিবীর 99 ভাগ সম্পদের মালিক হয়ে গেছে 1 ভাগ মানুষ, আর 1 ভাগ সম্পদের মালিক হয়ে গেছে 99 ভাগ মানুষ। এখন এই তথ্যগুলো জানার পর যদি আপনার ভেতরে বিজনেস করার ইচ্ছেটা জাগে, তবে জেনে রাখুন, ইন্ডিয়া এবং বাংলাদেশের 93% মানুষ আপনার মতোই জীবনে একবার হলেও বিজনেস করতে চেয়েছে, ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চেয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, তাদের সবারই গরু জন্মানোর পূর্বেই মারা গেছে। আপনি হয়তো ভাবছেন বিজনেসের মাঝে হঠাৎ গরু কোথা থেকে আসলো? ওয়েল, তাহলে এই 2 বন্ধুর ছোট্ট গল্পটি শুনুন, যা আপনার জন্য ওয়েক আপ কল হতে চলেছে। 2 বন্ধু যাদের নাম বেল্লাল আর খোকা, তো তারা দুজন মিলে ডিসাইড করে ব্যবসা শুরু করবে। তারা গরু কিনবে এবং তা থেকে ধীরে ধীরে পাল বাড়ানোর চেষ্টা করবে। আর যখন তাদের গরুর পাল থেকে অনেক বেশি পরিমাণে দুধ আসবে, তখন তারা ওই দুধ দিয়ে দই, ঘি, পনিরের মতো বিভিন্ন আইটেম তৈরি করবে এবং শহরে শহরে সাপ্লাই দেবে। আর সময়ের হাত ধরে ধীরে ধীরে ধনী হয়ে উঠবে। এরপর তারা ঠিক করে পরের দিন সকাল 10টায় গ্রামের মোড়ে দেখা করবে এবং গরু কিনতে যাবে। কিন্তু পরদিন সকালে বেল্লাল সময় মতো মোড়টাতে পৌঁছালেও খোকার দেখা সে পায় না। সে 2-3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। এরপর ভাবে হয়তো খোকা এই বিজনেসের প্রতি আগ্রহী নয়। তাই সে রবীন্দ্রনাথের একলা চলরে গান গাইতে গাইতে গরু কিনতে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এবং গরু কিনে এনে তার পরিচর্যা শুরু করে। দেখতে দেখতে গরুর পাল বাড়তে শুরু করে এবং সে তার গরুর দুধ দিয়ে বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি করে এবং তা বিক্রি করে, আর লাভের টাকা পুনরায় ব্যবসাতে রিইনভেস্ট করে। এভাবে দেখতে দেখতে সে তার ব্যবসাকে অনেক বড় করে ফেলে এবং গ্রাম থেকে বিভিন্ন শহরে পৌঁছে যায়। ধীরে ধীরে তার তৈরি দুগ্ধজাত পণ্যগুলো সারা দেশে ছড়িয়ে যায়, যার ফলস্বরূপ সে অনেক ধনী একজন ব্যক্তি হয়ে ওঠে। এরপর হঠাৎ একদিন তার গ্রামের কথা মনে হয়। সে তার দামি গাড়িটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করে। গ্রামের মোড়ে আসার পর হঠাৎ তার গাড়িটি খারাপ হয়ে যায়। সে গাড়ি থেকে বের হয় আর সাহায্যের জন্য এদিকে সেদিকে তাকায়, আর দেখে কিছুটা দূরে একটি বড় বটগাছের নিচে কেউ একজন বসে আছে। বেল্লাল এগিয়ে যায় এবং গিয়ে দেখে লোকটা আর কেউ নয়, তার পুরনো বন্ধু খোকা, যার অবস্থা এখন অনেক শোচনীয়। বেল্লাল বলে, কিরে, তোর এই অবস্থা কেন? খোকা স্যুট বুটে বেল্লালকে দেখে ঠিক চিনতে পারে না। বেল্লাল নিজের পরিচয় দেয় এবং বলে, সেদিন গরু কিনতে তুই মোড়ে আসিসনি কেন? খোকা বলে, সেদিন সন্ধ্যায় ব্যবসায়িক পরিকল্পনা শেষে যখন সে বাড়ি ফিরে যায় আর তার বউয়ের সাথে সব কথা শেয়ার করে, তখন তার বউ বলে, তোমরা যে এত টাকা দিয়ে গরু কিনে ব্যবসা শুরু করবে, যদি তোমাদের গরুর কোনো অসুখ হয় আর যদি তোমাদের গরু মারা যায়, তখন কি হবে? একবার ভেবে দেখেছ? এখন এই কথা শুনে বেল্লাল হাসতে হাসতে বলে, খোকা, তুই এখনো রয়ে গেলি বোকা, তোর গরু তো জন্মের পূর্বেই মারা গেল। তো ভাইজান, ম্যাক্সিমাম মানুষের সাথেই এটাই ঘটে। তারা যখন বিজনেস শুরু করার কথা ভাবে, তখন তাদের মাথায় হাজারো নেগেটিভ চিন্তা এসে ভর করে, যার ফলে শেষ পর্যন্ত তাদের আর বিজনেস শুরু করা হয়ে ওঠে না। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনার ব্রেনে আসা সেই সমস্ত নেগেটিভ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, আর কিভাবে একটি বিজনেস একদম শুরু থেকে অর্থাৎ জিরো থেকে হিরো করবেন বা বড় করবেন
সেই বিষয়ে একটি প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 1, পাবলিক ডিমান্ড। সেদিন ফেসবুকে র্যান্ডমভাবে স্ক্রোল করছিলাম, হঠাৎ এই পোস্টটা সামনে আসে। সাথে সাথে আমি তার একটি স্ক্রিনশট নিয়ে নেই, কেননা ক্যাপশনের লেখাটা আমার বেশ ভালো লাগে। আমার চাচাতো ভাই ঢাকায় সিদ্ধ ডিম বিক্রি করে এই বাড়িটা বানিয়েছে। কমেন্টে দেখলাম কিছু লোক এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু আমি বলবো এটা শতভাগ সত্য, কেননা এর প্রমাণ যে আমি নিজে। আসলে কিছু মাস আগে আমি আমার বন্ধুদের সাথে ট্রেন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় ট্রেনের দেরি দেখে আমার এক বন্ধু বলে, চল, পাশে আমার এক পরিচিত ভাই আছে, ডিম সিদ্ধ বিক্রি করে, তার থেকে কিছু ডিম খাই, সময় কাটবে। এরপর আমরা 4 জন 4টে হাঁসের ডিম নেই, আর খেতে খেতে ভাইয়ের সাথে কিছু কথা বলি। ভাই কাজের ফাঁকে ফাঁকে তার জবাব দিতে থাকে। কথায় কথায় তিনি বলেন প্রতিদিন তার 500 থেকে 800 মতো ডিম বিক্রি হয়, এবং বৃহস্পতিবার প্রায় 1 থেকে 1,500 মতো ডিম বিক্রি হয়, কেননা ওই দিন সমস্ত সরকারি বেসরকারি চাকরিজীবীরা 2 দিনের ছুটিতে বাড়িতে যায়। তারাই নাকি এক একজন 4-5টা পর্যন্ত হাঁসের হাফ বয়েল ডিম খায়। এখন কেন খায় সেদিকে আমরা যাচ্ছি না। যাই হোক, ভাইয়ের প্রতিটা ডিমের মাঝে নাকি 5 টাকার মতো লাভ থাকে। তাহলে একবার ভেবে দেখুন, যদি আমরা সর্বনিম্ন 500টা ডিমের হিসাব করি, তবুও তার প্রতিদিনের ইনকাম থাকছে 2,500 টাকা, যা মান্থলি হচ্ছে 75,000 টাকা। আর এই কাজের জন্য তাকে সময় দিতে হচ্ছে দিনে মাত্র 5 ঘন্টা। অর্থাৎ তিনি প্রতিদিন 5টা থেকে 10টা পর্যন্ত ডিম বিক্রি করেন। এর বাইরেও তিনি নাকি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা মিলে বস্তা ট্রাকে তোলার কাজ করেন। ভাই বলেন তার নাকি 4টি মেয়ে আছে, তাদের ভালো বিয়ের জন্যই সে এতটা পরিশ্রম করছে। কথাগুলো শুনে মনের ভেতর থেকে তার প্রতি একটা শ্রদ্ধা বোধ জেগে উঠল। তিনি আরো বলেন এই তল্লাটে তার মতো আরো 3-4 জন ডিম বিক্রেতা আছে, যাদেরও ইনকাম নাকি তার কাছাকাছি। যাই হোক, আমি আপনাকে ডিম বিক্রি করতে বলছি না, কিন্তু এখান থেকে একটা শিক্ষা নিতে বলছি। আপনাকে ওই ভাইয়ের মতো কোন জায়গায় কোন জিনিসের ডিমান্ড তা খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, কলেজের সামনে ব্যস্ত রোডটাতে যদি আপনি আধুনিক গ্যাজেট বিক্রি করেন, তবে তা চলবে, কারণ আজকাল ইয়াং ছেলেপেলেরা গ্যাজেটের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড। আবার ধরুন, কার ওয়াশিং সেন্টারের সামনে সেলুনের দোকান চলবে, কেননা মানুষ যখন কোনো মিটিংয়ের উদ্দেশ্যে বা প্রিয়জনের সাথে দেখা করার জন্য কার ওয়াশ করতে দেবে, তখন ওই ফাঁকা সময়টাতে সামনে সেলুন দেখে সেখানে গিয়ে চুলদারি একটু ট্রিম করে নেবে, যেন কারের সাথে তার চেহারাটাও চকচক করে। আবার ধরুন, কোনো ব্যস্ত চাইল্ড স্কুলের সামনে খেলনা বিক্রি করতে পারেন। বাচ্চারা যখন স্কুলে যেতে চাইবে না, তখন তাদের মা বাবা খেলনা কিনে তাদের ভোলানোর চেষ্টা করবে, অথবা খেলনা দেখে বাচ্চারাই তা কেনার ডিমান্ড করবে। তাই ভাইজান, একটু বুদ্ধি খাটান এবং ভেবে দেখুন কোথায় কোন ধরনের বিজনেস করলে তা চলার সম্ভাবনা বেশি থাকবে। নাম্বার 2, ডোন্ট টেক লোন, স্টার্ট ইউর বিজনেস উইথ স্মল ক্যাপিটাল। ওয়ারেন বাফেট বলেন, লিকর, লেডিস অ্যান্ড লেভারেজ, এই 3 L একজন টপ লেভেলের স্মার্ট এবং ইন্টেলিজেন্ট মানুষের জীবনও সম্পূর্ণভাবে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। এখন প্রথম 2 L কিভাবে আপনার জীবন ধ্বংস করতে পারে তা আমার বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু লেভারেজ বা লোন, যার সাহায্যে ধনীরা তো আরও ধনী হয়ে উঠছে আর গরিবেরা আরও গরিব হচ্ছে। যাই হোক, সেই দিকে আমি যাব না, মূল পয়েন্টে আসি। ধরুন, আপনি কোনো লেটেস্ট গ্যাজেট বিক্রি করবেন, তবে আপনার উচিত এক পিস করে পাইকারি কেনা এবং 1-2 মাস বিজনেসটা বোঝা। মার্কেট কিভাবে কাজ করে, পণ্যের চাহিদা কেমন, কোন পণ্যটির চাহিদা বেশি, কোনটির কম। আপনি কি আসলেই এই বিজনেসটাকে মন থেকে ভালোবাসতে পারছেন নাকি না? এই বিজনেস ভালোভাবে শুরু করতে আপনার কত টাকার প্রয়োজন হতে পারে, এমনই খুঁটিনাটি বিষয়গুলো এই সময়টার মাঝে জানার চেষ্টা করুন। অন্যথায় যদি আপনি সরাসরি লোন তুলে কিংবা বড় কোনো অ্যামাউন্ট নিয়ে বিজনেস শুরু করেন, তবে বিজনেস শেষ হলে আপনিও শেষ। তাই ওয়ারেন বাফেটের কথা মেনে জীবনের এই 3 L থেকে সবসময় দূরে থাকুন। নাম্বার 3, মাস্টার ইউর স্কিল। আপনাকে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এর সবথেকে কার্যকরী উপায় হচ্ছে, যখন আপনি কোনো বিজনেস করবেন বলে ঠিক করছেন, তখন আপনার উচিত সেই বিজনেসে যারা সফলভাবে কাজ করছে তাদের সাথে কিছুদিন কাজ করা, অর্থাৎ সেখানে কিছুদিন চাকরি করা। এতে করে আপনি ওই বিজনেসের A to Z জানতে এবং বুঝতে পারবেন। কোন জায়গায় নিজের দুর্বলতা রয়েছে, কোন জায়গাটা আপনার শক্তি, তা আইডেন্টিফাই করতে পারবেন। আমার এক বন্ধু প্রায় 1 বছরের মতো একটি ফার্মেসিতে ঔষধ বিক্রির চাকরি করছিল, 12 ঘন্টায় মাত্র 10,000 টাকার বিনিময়ে। সেই সময় তার সিদ্ধান্তটা ভুল বলে মনে হলেও এখন সে নিজেই একটা ফার্মেসি দিয়েছে, আর তার ফার্মেসিতেই এখন বেশ কয়েকটি ছেলে সেলসম্যানের চাকরিও করছে। নাম্বার 4, মার্কেটিং।
অনেক এক্সপার্টদের মতে বিজনেস করার ক্ষেত্রে আপনাকে 50-30-20 রুলস মেনে চলতে হবে। অর্থাৎ ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, তবে 50,000 টাকা খরচ করুন পণ্য এবং জায়গার ওপর, 30,000 খরচ করুন বিজনেসের প্রচারণায় এবং 20,000 রাখুন জরুরি মুহূর্তের জন্য। তো বুঝতেই পারছেন বিজনেসে প্রচারণা কতটা গুরুত্বপূর্ণ। আর এই ক্ষেত্রে আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে নিজের পাবলিসিটির কাজে ব্যবহার করতে হবে। ধরুন আপনার একটা ছোট ফাস্টফুডের দোকান রয়েছে, অথবা আপনি লেটেস্ট গ্যাজেট বিক্রি করেন, তবে আপনার উচিত হবে ওই গ্যাজেটের ওপর বা আপনার তৈরি ফুডের ওপর বিভিন্ন ছোট ছোট রিলস তৈরি করা এবং তা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এই সমস্ত জায়গাতে আপলোড করা। এতে করে যেটা হবে, মানুষ আপনার সম্পর্কে জানতে পারবে আপনার বিজনেস ঠিক কোথায়, সেখানে গেলে তারা কি সুবিধা পাবে, আপনার খাবারের টেস্ট কেমন হবে, আপনার গ্যাজেটগুলো ঠিক কতটা রোমাঞ্চকর। এই সমস্ত বিষয়ে তাদের একটি ধারণা ও কৌতূহল তৈরি হবে, যার ফলে আপনার বিজনেসে সফল হবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এর বাইরেও আপনি চাইলে পোস্টারিং করাতে পারেন, টেমপ্লেট বানাতে পারেন, খাবারের হোটেল হলে বিলবোর্ড সুন্দর করে তৈরি করতে পারেন। অনেকেই বলে ভালো জিনিসের নাকি প্রচারণা লাগে না, কিন্তু আমি বলি ভালো জিনিসের প্রচারণা আরও বেশি লাগে, যতক্ষণ না তা তার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে। নাম্বার 5, রিইনভেস্ট। বিজনেস শুরু করার পর তা থেকে যা লাভ আসবে তা আপনাকে আবারও ওই বিজনেসের মাঝেই লাগাতে হবে। আর অধিকাংশ বিজনেসম্যান এই জায়গাটাতেই সবথেকে বড় ভুল করে। তারা যখনই একটু লাভের দেখা পায় তখনই লাভের টাকা দিয়ে ফ্যামিলির ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক কেনা, বন্ধুদের সাথে আড্ডাবাজি করা, এই সমস্ত কিছু করে শেষ করে ফেলে। আর এটা সফল বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে মারাত্মক একটা ভুল। দেখুন, জীবন আপনাকে বারবার সুযোগ নাও দিতে পারে, তাই বুদ্ধিমানের কাজ হলো সুযোগ পেলে তা হেলায় ফেলায় নষ্ট না করে তার সম্পূর্ণ সদ্ব্যবহার করা। অর্থাৎ যখন আপনি বিজনেস থেকে লাভের দেখা পাবেন তখন প্রথম 6 মাস বা 1 বছর সেখান থেকে আসা লাভের টাকা আপনাকে বিজনেসে পুনরায় রিইনভেস্ট করতে হবে, তা বড় করার জন্য, তা বাড়ানোর জন্য। আর যদি বাড়ানোর প্রয়োজন না থাকে তাহলে আপনি ওই টাকা ক্যাশ হিসেবে ব্যাংকে জমাও রাখতে পারেন, যেন যে কোনো সময় বিজনেসের প্রয়োজনে তা আবারও তুলে নিয়ে আসতে পারেন। মনে রাখবেন, বিজনেসের লাভের টাকা যেন একটা চা খাওয়াতেও নষ্ট না হয়, আর এটাই আলটিমেট রুল। অন্যথায় ঘুণে ধরা টেবিলের মতো ওপর থেকে দেখে না বোঝা গেলেও একদিন ভার সামলাতে না পেরে আপনার বিজনেস দুমড়ে মুচড়ে ভেঙে পড়বে। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, কিপ লার্নিং। মনে আছে জিতের সেই ডায়লগটা? জেনে রাখ, জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। এই কথাটাই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। যদি আপনি আপনার বিজনেস সম্পর্কে জানাটা বন্ধ করে দেন তবে বিজনেসে আপনি মার খাবেনই খাবেন, তাতে আপনার বয়স বা এক্সপিরিয়েন্স যতই হোক না কেন। আর শিখতে গেলে কি করতে হবে? বিজনেস রিলেটেড ভিডিও দেখতে হবে, বই পড়তে হবে, বিজনেস সেমিনারে জয়েন করতে হবে, ভালো কোর্স পেলে কিনতে পারেন, এবং এই সমস্ত বিষয়গুলো থেকে যে কার্যকরী জ্ঞান আপনি পাবেন তার মাঝে যা আপনার বিজনেসের সাথে রিলেটেড সেগুলো খুব সাবধানে প্রয়োগ করতে হবে, যা আপনাকে আপনার প্রতিযোগী বাকি বিজনেসম্যানদের থেকে এগিয়ে রাখবে। ভাইজান, এই ভিডিওতে বলা 5-6টি পয়েন্ট একটি সফল বিজনেস শুরু করা আর ধাপে ধাপে তা সফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখার সুবিধার্থে আপনি ভিডিওটি পুনরায় দেখতে পারেন এবং তা নোট করে নিতে পারেন, যেন এত স্বপ্ন নিয়ে শুরু করা আপনার বিজনেস 1 থেকে 2 বছরের মাঝেই ফেল না হয় এবং বেশিরভাগ ব্যবসায়ীদের মতো দোকানে তালা, মুখে হতাশা আর বাড়িতে ঋণের বোঝা না চাপে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।